আমি এমন একটা দেশে আছি যে দেশের নামকে একজন বিশেষ ব্যক্তির নামে সবাই চেনে, মানে এই ব্যক্তির নাম নিলেই সেই দেশের নাম বোঝা যায়। যে দেশে এরকম সি বিচের সামনে এসে আপনি ল্যাপটপ নিয়ে কোনো কাজ করতে পারবেন না, কারণ ওদের যুক্তি হচ্ছে ঘুরতে এসে কাজ কিসের। যে দেশে আপনার নিজের বাসার ছাদে আপনি ভেজা কাপড় পর্যন্ত শুকাতে দিতে পারবেন না। বলতে পারবেন আমি কোথায় আছি? আমি এখন আছি পর্তুগালে। আমি যে বলেছিলাম একজন স্পেশাল মানুষকে দিয়ে পুরো দেশটাকে চিনতে পারবে, এই স্পেশাল মানুষটা হচ্ছে রোনালদো, এবং রোনালদোকে দিয়ে পুরো পর্তুগালকে মানুষজন চিনে। আপনি কি বিশ্বাস করতে পারবেন এই মানুষটাকে ঘিরে পুরো একটা মিউজিয়াম হয়ে গেছে, যেখানে প্রতি বছর প্রচুর মানুষ আসে এই মানুষটার অর্জনকে দেখতে, এবং এই মানুষটার কারণেই পুরো পর্তুগাল এখন একটা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্মস্থানে, পর্তুগালের মাদেইরা অঞ্চলের ফুংচাল শহরে, এবং আমার পিছনে আছে CR7 মিউজিয়াম। এখানে রোনালদো ছোটবেলা থেকে শুরু করে বড়বেলা পর্যন্ত অনেক কিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। পর্তুগালে এসে আপনি অনেকগুলো বাংলা শব্দে কথা বলতে পারবেন, কারণ কি জানেন? চাবি, বালতি, জাহাজ, তামাক, সাবান, এই সবগুলো শব্দ কিন্তু পর্তুগিজ থেকে আসা। তার মানে আমরা যেভাবে সাবান বলি এখানকার মানুষরাও সেভাবেই বলে। এর কারণ কি জানেন? পর্তুগিজরা 1500-17 শতাব্দীর দিকে এই উপমহাদেশে আসে মূলত বাণিজ্য এবং ধর্ম প্রচার করার জন্য আমাদের চট্টগ্রাম অঞ্চল দিয়ে ঢুকে। পর্তুগিজরা নর্মালি বস্ত্র এবং মশলা জাতীয় জিনিসপত্র নিয়ে ব্যবসা করতো, ওতে কি আসলে জাহাজ, তামাক, পনির এই শব্দগুলো এসছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, পর্তুগালে আসলে আপনার অবশ্যই এই জায়গাটিতে আসা উচিত। জায়গাটির নাম হচ্ছে পেনা প্যালেস। একে অনেকে মেঘের রাজপ্রাসাদও বলে। কি যে অদ্ভুত সুন্দর কালারফুল এই রাজপ্রাসাদটি আপনি সামনাসামনি না দেখলে কখনই বুঝতে পারবেন না। প্রাসাদটি যখন প্রথম তৈরি করা হয় তখন এটি ছিল ধূসর বর্ণের, কিন্তু পরে রাজা ফার্দিনান্দ তার একজন আর্কিটেক্টকে ডেকে বলেন এই পুরো রাজপ্রাসাদটি হবে বিভিন্ন রঙে। এই প্রাসাদের পাশে বিশাল একটা পার্ক আছে, যেই পার্কে প্রায় 500 প্রজাতির গাছ দেখতে পাওয়া যায়। প্রাসাদের একটা অংশে ড্রাগনের মতো একটা ভাস্কর্য আছে। এত আগে কেন এই ড্রাগন একে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছিল তা এখনো অনেকেরই অজানা। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম দেশগুলোর মধ্যে মিশর, চায়না বিখ্যাত হলেও পর্তুগাল কিন্তু ইউরোপের অন্যতম প্রাচীন দেশ। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি পর্তুগালের লিসবন, এটা কিন্তু রোমের চেয়েও প্রাচীন একটি শহর। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1249 সালের পরে স্পেনের সীমানা কিন্তু অপরিবর্তিত রয়েছে। এত দীর্ঘ সময় ধরে সীমানা অপরিবর্তিত থাকা ইউরোপের দেশগুলোর জন্য কিন্তু খুবই আনকমন একটা ব্যাপার। পর্তুগালে একজন রাজা ছিলেন, নাম ছিল সেবাস্তিয়ান। তিনি বিশ্বাস করতেন তার রাজ্যে সবাই যদি সুখী থাকে তাহলে তিনি একটা শক্তিশালী সাম্রাজ্য করতে পারবেন। এজন্য তিনি কি করতেন জানেন? যে কোনো মানুষ এসে তার কাছে কান্নাকাটি করলেই চাকরি দিয়ে দিতেন। তিনি এত বেশি আবেগপ্রবণ ছিলেন, এর কারণে অনেক অযোগ্য ব্যক্তি চাকরি পেয়ে যায় এবং তার পুরো সাম্রাজ্য ধসে পড়ে যায়। পর্তুগালে কিন্তু প্রায় 175 মিলিয়ন বছর আগে ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে। পর্তুগালের সান্তারাম অঞ্চলে যে পায়ের ছাপগুলো পাওয়া গেছে তা পৃথিবীর সবচেয়ে বড় পায়ের ছাপগুলোর মধ্যে অন্যতম। জুরাসিক যুগের এই পায়ের ছাপগুলো দিয়ে বোঝা যায় ডাইনোসর কিন্তু আসলেও ছিল। সামনে কিন্তু ঈদ এবং ভ্যালেন্টাইন্স ডে আছে, তাই যারা প্রিয়জন বা পরিবারকে নিয়ে ঘুরতে যেতে চান তাদের জন্য কিন্তু আমি একটা অ্যামেজিং অফার বলতে পারি। এবং আপনার ডেস্টিনেশন যদি ইউরোপ হয় তাহলে কিন্তু আমি রিকমেন্ড করব টার্কিশ এয়ারলাইন্স দেখতে পারেন এবং এখনই বুক করে ফেলতে পারেন গোজায়ানের মাধ্যমে, কারণ গোজায়ানে টার্কিশ এয়ারলাইন্সের জন্য দিচ্ছে সেরা অফার এবং সেরা ডিল। ইফ ইউ লাভ ইউরোপ, দিস ইজ ইউর বেস্ট চান্স টু ট্রাভেল। বুকিং কিন্তু দিতে হবে জানুয়ারি মাসের মধ্যেই। বিস্তারিত জানার জন্য ঘুরে আসতে পারেন গোজায়ান থেকে, অথবা আমি আমার কমেন্ট সেকশনে সবকিছু দিয়ে দিচ্ছি, সেখান থেকেও চেক করতে পারেন। বিশ্বের প্রথম গ্রিন রোড বা সবুজ সড়ক কিন্তু পর্তুগাল তৈরি করেছে। এই রোডটিতে পুনঃ ব্যবহারযোগ্য বিভিন্ন ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। অনেকে এটাকে জুতার রাস্তা পর্যন্ত বলে। এই রাস্তাটাকে জুতার রাস্তা কেন বলা হয় জানেন? কারণ এই রাস্তায় জুতার রাবার থেকে শুরু করে বিভিন্ন রকমের প্লাস্টিক পর্যন্ত ব্যবহার করা হয়েছে, যা সবই রিসাইকেবল। এবং ইন্টারেস্টিংলি এ ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করার কারণে গাড়ির শব্দ অনেক কমে গেছে, এক্ষেত্রে শব্দ দূষণও কমে গেছে। এই রাস্তাগুলো ইকো ফ্রেন্ডলি হওয়ার কারণে গ্রীষ্মকালে কিন্তু রাস্তাগুলো ঠান্ডা থাকে, কারণ সূর্যের তাপ কম শোষণ করে। এই মডেলটা কিন্তু পুরো পৃথিবীব্যাপী অন্যরাও ব্যবহার করতে পারে, তাই পর্তুগাল একটা রোল মডেলই হয়ে থাকবে। পর্তুগাল কোন জিনিসটি উৎপাদনে সবচেয়ে বিখ্যাত বলেন তো? কর্ক। হ্যাঁ, পৃথিবীর প্রায় 70% কর্ক শুধুমাত্র পর্তুগালেই উৎপন্ন হয়। পর্তুগাল নামটা শুনলে কি মনে হয়? নাবিকের দেশ, তাই না? এবং আপনি যদি পর্তুগালের লিসবন শহরে বিভিন্ন জায়গায় ঘুরেন তাহলে এর ছাপ আপনি অনেক জায়গায় পাবেন। যেমন আমি এখন যে টাওয়ারটির সামনে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে বেলেম টাওয়ার। এটি পর্তুগালের লিসবনে অবস্থিত। আজ থেকে 400 বছর আগে এটি বানানো হয়েছিল এবং এই টাওয়ারটির বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকেই আগে নাবিকরা তাদের যাত্রা শুরু করত, আবার যাত্রা শেষে এখানেই তারা পাড়ি জমাতেন। বলা হয় এই
এই বন্দরটাকে রক্ষা করার জন্যই এই টাওয়ারটি বা দুর্গটি তৈরি করা হয়েছিল। আমি এখন আছি একটা স্পেশাল মনুমেন্টের সামনে। এই মনুমেন্টের নাম হচ্ছে মনুমেন্ট অফ দ্য ডিসকভারিজ এবং এই মনুমেন্টটা কিন্তু ঠিক টাগাস নদীর পাশেই অবস্থিত এবং এর পিছেই ভাস্কো দা গামা ব্রিজ। এবং এই ভাস্কর্যের দিকে তাকালে আপনি প্রায় 33টা মূর্তি দেখতে পারবেন। পুরো মনুমেন্টটায় একটা জাহাজের মতো তৈরি করা হয়েছে এবং ঠিক মনুমেন্টের সামনেই একটা বিশাল মানচিত্র আছে। বোঝানো হয়েছে এখান থেকে নাবিকরা কিভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় যেতে পারে। আমার পিছনেই কিন্তু ইউরোপের সবচেয়ে দীর্ঘতম সেতু ভাস্কো দা গামা সেতু। ভাস্কো দা গামাকে কিন্তু আপনারা অনেকেই চিনেন। উনি কিন্তু পর্তুগিজের একজন বিখ্যাত নাবিক ছিলেন, যিনি প্রথম ইউরোপ থেকে ভারত উপমহাদেশে পাড়ি জমিয়েছিলেন। এই সেতুটি এতটাই শক্ত করে বানানো হয়েছে যে প্রায় 250 কিলোমিটার জোরে বাতাস বইলেও এই সেতুটি অক্ষত থাকবে এবং অনেক বেশি ভূমিকম্প হলেও এই সেতুটি অক্ষতই থাকবে। এই সেতুটিতে প্রায় 12টি লেন আছে এবং এর টোল সিস্টেমও খুব ইন্টারেস্টিং। টাগাস নদীর উপরে এই সেতুটি কিন্তু পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। প্রতি বছর এই সেতুটি দেখতেও অনেক মানুষ আসেন। পর্তুগালের ভিডিওটা শেষ করব খুব ইন্টারেস্টিং একটি জায়গার সামনে। আমার পিছনে আছে প্রাকৃতিক কারওয়াশ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এই জায়গাটিকে প্রাকৃতিক কারওয়াশ বলে। এই জায়গাটা হচ্ছে মাদিরা দ্বীপের কাসকাটা দোস আঞ্জোলস। আপনি গাড়ি ধুই কিভাবে? কলের পানি দিয়ে অথবা কোনো মেশিনের পানি দিয়ে। এখানে প্রাকৃতিকভাবে ঝর্ণার মাধ্যমে গাড়ি ধোয়া হয়। এই রাস্তাটা দিয়ে গাড়ি আসা যাওয়া করে, আসা যাওয়ার সময় গাড়ি পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। এই জায়গাটা এতটাই বিখ্যাত, যারা পর্তুগালে আসে এবং মাদিরা দ্বীপে আসে তারা গাড়ি নিয়ে অন্তত এই জায়গাটা একবার হলেও ক্রস করে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো দেশের অজানা তথ্য নিয়ে। ভিডিওটি ভালো লাগলে এ ধরনের আরও ভিডিও আপনি স্ক্রল করলেই পাবেন। বাই বাই।